প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা সহ নানান ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমেই বাড়ছে সন্দেহ, অবিশ্বাস আর দোষারোপ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একদল সুযোগ সন্ধানী অপরাধ সংঘটিত করছে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক পক্ষগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। সেনাপ্রধান বলেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটি আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি গ্রহণ করা। সম্প্রতি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে সেনাপ্রধানের এমন সতর্ক বার্তা সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়, কি বার্তা সেনাপ্রধানের। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, গবেষক ও রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম এবং যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক লেখক কলামিস্ট মাহবুব কামাল। দর্শক, অনুষ্ঠানের প্রশ্নকর্তা অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয়, কি বার্তা সেনাপ্রধানের। প্রথমে আমি শুরু করতে চাই যেন মাসুদ কামাল, আপনাকে আমি শুরু করতে চাই। আচ্ছা, মাহবুব কামাল ভাইকে যে আপনি একজন বিশ্লেষক, সেহেতু আপনার কাছে যাচ্ছি। সেনাপ্রধানের বক্তৃতা নিশ্চয়ই আপনি শুনেছেন আজকে, এবং সেটি বেশ কয়েকটি পয়েন্ট তিনি উত্থাপন করেছেন বক্তব্যে, বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির উপরে কথা বলেছেন, এবং তিনি যেটা বলবার চেষ্টা করেছেন, নির্বাচনও বলেছেন যে আমরা হয়তো একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং দেশের এই বিষয়টি নিয়ে আপনার কি প্রতিক্রিয়া আছে, কি বার্তা দিলেন? না, সেনাপ্রধানের বক্তব্যটা আমি সেকেন্ড পার্টে বলি। আমি প্রেমিসটা একটু আগে না বললে জিনিসটা ক্লিয়ার হবে না। আগে প্রেমিসটা আমি বলি। প্রথমে আমি আপনাকে বলি যে আমার বন্ধু, এই শৈশবের বন্ধু এবং জাসদীয় কমরেড, তাকে আপনি বীর মুক্তিযোদ্ধা বললেন। বীর বলাটা কি এখন এই সরকার পছন্দ করে? আমার তো মনে হয় না। আপনি একটু সাহস করেই বললেন বীর মুক্তি। সে বীর মুক্তিযোদ্ধা, আমি তাকে চিনি, যে ম্যাগনিফিসেন্ট ফ্রিডম ফাইটার, কিন্তু এই মুহূর্তে বীর বলতেছেন। আপনার সাহসের তারিফ করি আমি। যাই হোক, দেখেন, এই যে সেনাপ্রধানের বক্তব্যটা না, আমি মনে করি এটা একটা ন্যাচারাল জাজমেন্ট। কীরকম? নেচার আপনার একজন মুখপাত্র ঠিক করে আর্মি চিফকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে। নেচারের জাজমেন্ট কিন্তু সাংঘাতিক। নেচার কখনো ভারসাম্যহীনতা বেশিক্ষণ সহ্য করে না। যেমন ধরেন, সারাদিন বৃষ্টি হয়, নেচার কিছু বলে না, বৃষ্টি হলে তেমন কিছু হবে না। কিন্তু ভূমিকম্প যদি 3-4 সেকেন্ডের বেশি হয়ে যায়, নেচারটা থামিয়ে দেয়। কারণ ভূমিকম্প যদি 7, 8, 10, 15 সেকেন্ড হয়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল জাজমেন্ট। ভারসাম্যহীনতা নেচার সহ্য করে না। এখন আপনি বলেন তো, পৃথিবীর কোন দেশে, কোন কালে এমন একটা সরকার ছিল যে সরকার তার দেশের সমগ্র জনগোষ্ঠীকে যা খুশি তাই করার পরিবেশ দিয়েছে? আপনি এরকম একটা দেশ দেখাইতে, এমন একটা দেশ দেখাইতে পারবেন বা শাসক দেখাইতে পারবেন? এই সরকার 18 কোটি লোককে যা খুশি তাই করার একটা অভয়ারণ্য তৈরি করে দিয়েছিল, এবং যে কাউকে ভিকটিম করার সুযোগ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আমি 2টা উদাহরণ দিই। যেমন আপনাকে আমি বলতে পারি, এই আপনি ব্যাংকে টাকা রাখেন, আপনি বললেন হ্যাঁ, তুমি সুদ খাও, তোমার কল্লা যাবে। আবার ধরেন, অনেক আগে আপনার সাথে আমার একটা শত্রুতা ছিল, আপনি একেবারে নন আওয়ামী লীগের কিছু না, আমি সাধারণ একটা মানুষ, আমার সাথে একটা শত্রুতা ছিল। আমি জাস্ট 10,000 টাকা খরচ করব, আপনার বাড়িটা আমি ভেঙে দিব। কীভাবে জানেন? 5,000 টাকা দিব আমি 30-40টা টোকাইকে, আর 5,000 টাকা দিব কিছু বয়স্ক লোককে। 10,000 এই কিছু গোটা 40-50 লোক নিয়ে আপনার বাড়ির সামনে যাব, গিয়ে বলবো যে আপনার বাড়িতে একজন আওয়ামী লীগের দোসর আছে, স্বৈরাচারের দোসর আছে, আমরা খুঁজবো। আপনি তো কিছু 40-50 জন লোক ভায়োলেন্ট গেল, ভিতরে গেল, পাইলটের না খুঁজলো, তার বলে কোথায় লুকায় রাখছেন, কোথায় পালাইতে সাহায্য করছেন বলেন। বলে আপনাকে কোনো কথা বলতে দেওয়া হবে না, এই ভাঙো, বাড়ি ভাঙো। এই একটা অবস্থা এখন বাংলাদেশে চলতেছে, এবং এই সিনারিও ডক্টর ইউনূস উনি এনজয় করতেছেন। উনি প্রোটেক্ট করবেন কি, উনি এনজয় করতেছেন এইসব।
এবং এই যে আমি এখন বলি যে এই যে 55,000 বর্গ মাইলের যে মানে অরণ্য, অভয়ারণ্য, এই অভয়ারণ্যের মাঝখান থেকে আমি বলবো পশুরা গর্জন করে উঠেছে যে এই অভয়ারণ্য আর চলতে দেওয়া যায় না। এখন দেখেন, এখন বলবেন যে আর্মি চিফের এইভাবে কি বক্তৃতা করার কোনো সাংবিধানিক অধিকার আছে কিনা, এটা আপনি বলবেন। আমি বলবো আর্মিকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, এবং আসলে তিনি কি বার্তা দিতে চাইলেন এবং সতর্ক বা করলেন বিষয়টা যদি না এটা শেষ করে দিই, যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং উনি একটা অপারেশন অপারেট করতেছেন, সেটা হচ্ছে যে ডেভিল হান্ট। এটাও একটা অদ্ভুত শব্দ, ডেভিল মানে শয়তান, হ্যাঁ, মানে শয়তানকে স্বীকার করো, মানে মানুষ সব শয়তান হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, ওনার বার্তাগুলি খুবই সাংঘাতিক। আপনি বার্তায় যখন বললেন, যেমন ধরেন এই একটা বার্তাই ধরেন আপনি, উনি বলতেছেন যেটা আপনি বললেন যে এরকম করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, তাই না? সার্বভৌমত্ব কিন্তু অভ্যন্তরীণভাবে হুমকির মুখে ফেলা যায় না। অভ্যন্তরীণভাবে আপনি দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, অপরাধ বাড়তে পারে, নানা ধরনের সংঘাত সংঘর্ষ, এটাতে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু এটাতে হুমকির মুখে পড়ে না। তাহলে কি বোঝাতে চেয়েছেন? সার্বভৌমত্ব হুমকির উপর পড়ে বাইরের শক্তি দ্বারা, অভ্যন্তরীণভাবে কিন্তু সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে না। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে উনি কি ইঙ্গিত করলেন, এটা ওনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। আচ্ছা, তারপর দেখেন কতগুলি বিষয় যেগুলি বিতর্ক ছিল আমাদের সোসাইটিতে, যেমন বিডিআর বিদ্রোহ নিয়ে, হ্যাঁ, এবং দেখেন তার কথা বলার ধরন এবং তার যে মানে অ্যাসার্টিভ টোন, ডিসাইসিভ টোন, হ্যাঁ, উনি বলতেছেন যে কোনো ইফ বাট এগুলি চলবে না, ফুল স্টপ। ফুল স্টপ কখন বলে মানুষ? যখন উনি মানে একেবারেই মানে কী বলে ডিসাইসিভ হয়ে যান। উনি বলতেছেন যে বিডিআর বিদ্রোহ যেগুলো হয়েছে সেগুলো বিডিআররাই করেছে, হ্যাঁ, এবং তাদের যে শাস্তি হয়েছে সেগুলো জাস্টিফাইড, এবং যদি কি বলে যে ওরাই করেছে এবং বাইরের শক্তি কিংবা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল কিনা এটা কমিশন দেখবে, কিন্তু বিচার যেটা হয়েছে সেটা সঠিক হয়েছে। এবং তার মানে কি এতদিন ধরে যেটা যেটা যে ন্যারেটিভ বলছেন সম্পূর্ণ তদানীন্তন বিডিআর সদস্যই সংগঠিত করেছে, কিন্তু অন্য ন্যারেটিভটা কি আছে? অন্য ন্যারেটিভটা আছে যে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, বিদেশি শক্তি ছিল আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। এই ন্যারেটিভ তো আমরা শুনে আসতেছি, তাই না? এইটাকে ওটা টোটালি উনি নাকচ করে দিলেন। নাকচ করে দিয়ে উনি বলতেছেন যে বাইরের যদি কেউ থাকে অথবা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকে তাইলে একটা কমিশন দেখবে, ঠিক আছে? এটা একটা বড় ইয়ে। এবং উনি বলতেছেন এই বিতর্কটা ফুল স্টপ করে দেবে। সবচেয়ে মারাত্মক যেটা, সেটা উনি বলতেছেন যে ডিজিএফআই, র্যাব, এনএসআই, সেনাবাহিনী ইত্যাদিকে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে। আন্ডারমাইন করবেন না, অর্থাৎ এই যে নানা রকম তদন্ত করে কারা দোষী, কারা স্বৈরাচারের আমলে কি করছে না করছে, কারা গুম করছে, কারা ইয়ে করছে, এগুলির এই সমস্ত তদন্তের নামে ওনার ভাষা আর কি, এগুলো করে সেনাবাহিনীকে আন্ডারমাইন করার চেষ্টা করি। এটা করে রাজনৈতিক স্থিতিশীলতা। তুমি এটাও বলেছেন যদি অপরাধ করে থাকে তাহলে সেটা হ্যাঁ, অপরাধ করে থাকলে বিচার হবে, কিন্তু ওনার টোনটা হচ্ছে যে এই সংস্থাগুলিকে আন্ডারমাইন করা হচ্ছে। তাহলে আন্ডারমাইন করা তার মানেটা কি? এবং পুলিশ যে কাজ করতেছে না, উনি স্পষ্টতই বলতেছেন। এরপরে আমি আবারও আসবো জনাব মাহবুব কামাল, আপনার কাছে আমি আসবো। এরপরে যে যাচ্ছে আমি একটু সালামের কাছে পরে আসি। মেজর অবসরপ্রাপ্ত রেজাল্ট, আপনি বলেন যে আন্ডারমাইনের কথা বলেছে এবং অনেকেই বলবার চেষ্টা করেন যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নেই যেখানে আপনি আর্মি অফিসার আপনারা ওথ গ্রহণ করে থাকেন বিশ্বাসভঙ্গ করবেন না, কিন্তু যখন একজন আর্মি অফিসার রিটায়ার্ড, উনি বলেছেন যে বিষোদ্গার করছে সেনাপ্রধান এবং ইনস্টিটিউট সম্পর্কে। রিটায়ারমেন্টের পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেকে কেউ আপনাদের বাহিনী নিয়ে, এক্সিস্টিং বাহিনী নিয়ে নানা রকম সমালোচনা, নানা রকম বিষোদ্গার করছে। এটি হয়তো বা বোঝাবার চেষ্টা করছে, এই নিয়ে কথা আছে। আসলে ব্রিটিশ এখানে বিষয়টি বলেন। আচ্ছা, আমি ফার্স্টে আপনার ওথ নিয়ে কথা বলি। আমরা যখন মিলিটারি একাডেমিতে ওথ পড়ি তখন আল্লাহর নামে শপথ নিয়ে আমরা ওথ পড়ি। সেই ওথের মধ্যে কখন এই বাক্যটা নেই, এটা আমার সার্ভিং অবস্থায়, এটা আমার রিটায়ার্ড অবস্থায়। আপনি একবার ওথ নিয়েছেন আর্মি, আপনি খেয়াল করবেন ওয়ার্ল্ডে আদার কোনো ডিপার্টমেন্টে কিন্তু নামের পুরো র্যাঙ্কটা ইউজ করা হয় না, যেটা আর্মিতে করা হয়। আর্মিতে আপনাকে কেন র্যাঙ্কটা দেওয়া হয়? কারণ হচ্ছে কি যে আপনি একটা ভেটারান্স টিল ইউর ডেথ। এবং আমাদের যেমন আমি যখন রিটায়ারমেন্টে আসি আমার ডকুমেন্টে স্পেসিফিক একদম পরিষ্কার লেখা আছে যখন আমাকে আর্মি তার প্রয়োজন ডাকবে তখন আমি যেতে বাধ্য থাকিব। এটা কিন্তু আমার রিটায়ারমেন্টে যে একটা কার্ড দেওয়া হয়, যারা নর্মালি আপনার রিটায়ারমেন্ট আসে, যারা ডিসমিসড বা বরখাস্ত হয় তাদের ক্ষেত্রে আমি জানি না।
বাট আমি আমার ক্ষেত্রে যেটা পেয়েছি কাগজে পরিষ্কার লেখা আছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। যে আমাকে যখন কোনো সংকটকালীন সময় যখন সেনাবাহিনী রাখবে তখন আমি আবার ফেরত যেতে বাধ্য থাকিব। এবং যে কোনো দেশে যখন যুদ্ধ হয় সে অবস্থায় কিন্তু অবসরপ্রাপ্তরা তখন কিন্তু আবার জয়েন করে, তার রেগুলার ফোর্সে জয়েন করে, এবং যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা যেটা দেখেছি। সো আপনার ও যেটা নিয়েছেন সেটা সারা জীবনের জন্য। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি যে অফিসার আমাদের বিভিন্ন কথা বলছে, আমিও তাদের একটা অংশ। কারণ এই আন্দোলনের সাথে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমিও ছিলাম, এবং আমাদের অফিসার যারা রাওয়ায় যখন আমরা প্রতিবাদ করি, ডিউসিসির প্রতিবাদ করি, সেই গ্রুপের মধ্যে আমিও ছিলাম। সো আমি নিজে ব্যক্তিগতভাবে বলি 15 সাল বা 14 সাল থেকে কিন্তু প্রতিবাদ করে আসছি সোশ্যাল মিডিয়াতে, আপনার সাথেও টকশো করেছি আমি। সো অ্যাকচুয়ালি আমরা প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা সেখানে কিন্তু একটা শালীনতা, আমাদের একটা ফরম্যাট ফলো করতে হবে। সো সেই ফরম্যাট থেকে বিচ্যুত হওয়াটা কিন্তু কখনোই মিলিটারি প্রফেশনালের কাছ থেকে কাম্য না। আমরা সামরিক কর্মকর্তারা যখন যে কোনো কথা বলবো সেই জায়গাটা পাবলিক কিন্তু আমাদের কাছ থেকে একটা ডিসিপ্লিন, সার্টেন ডিসিপ্লিন তারা এক্সপেক্ট করবে যে উনি এই ফরম্যাটের বাইরে যাবেন না। আর সেজন্যই আমি সামরিক অফিসার, আর যদি আমি সেটা বাইরে যাই তাহলে আমার র্যাঙ্কটা বাদ দিয়ে চলা উচিত। আচ্ছা, এখানে একটি প্রশ্ন অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে যে দেখুন যে যেটি সামরিক বাহিনীর প্রতিটি দেশের সেনাবাহিনী কিন্তু একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সে 1000 বছর ধরে চলে আসছে। কিন্তু অন্য দেশে কিন্তু ঘটে না, যেটা অনেকে টকশোর মাধ্যমে কিংবা বাইরে থেকে বলে থাকে যে ইনস্টিটিউশন সম্পর্কে এটা আমাদের রং কালচার বাংলাদেশে। কারণ কি, বাংলাদেশে দেখেন আমাদের বিশেষ করে এটা শুরু হয়েছে শেখ মুজিবের সময়। কারণ 71 থেকে 75 পর্যন্ত সেই সময় শেখ মুজিব কিন্তু মিলিটারি নর্মসটাকে ভেঙেছেন। তখন কিন্তু আপনি পাকিস্তান পিরিয়ডে কিন্তু এটা হয় নাই, এবং 71-এর পূর্বে যত সেনা অফিসার তারা আপনি খেয়াল করে দেখবেন ইতিহাস কখনো কিন্তু এটা হয়। ইভেন পাকিস্তান ইন্ডিয়া তো হয়নি, পাকিস্তান ইন্ডিয়া দুই দেশে খেয়াল করে দেখবেন তারা এতটা হয়নি যেটা বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশে সেই আপনার 71 থেকে 75 পর্যন্ত ফার্স্ট মিলিটারি নর্মসগুলো ভাঙা শুরু হয়েছে। তারপরে 75-এর পরে যখন সেই সংকটে জিয়াউর রহমান যখন ক্ষমতা আসে, সেখান থেকে শুরু করে ধাপে ধাপে আমাদের আর্মির অফিসারদের বিভিন্ন সম্পৃক্ততা শুরু হয়েছে, যেটা এখন যেমন আমরা এই 91 সাল থেকে আমরা একটা পরিবর্তন দেখেছি। তারপরে এটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছে। যেমন ধরেন যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে তখনও কিন্তু এসএসএফ এর অফিসার একটু পদস্থ কর্মকর্তা সেনাবাহিনী, কিন্তু এদিকে আপনাদের কাজ করে না, মানে মানুষের প্রশ্ন এটা আমাদের মধ্যে অবশ্যই কাজ করে। আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলা, আপনাদের এক্সিস্টিং সম্পর্কে বলা, এটা আমি একটা বিষয় হচ্ছে কি যে আমি প্রতিবাদ করবো, যে কথা আমি শুরুতে বললাম প্রতিবাদ করব, কিন্তু আমি কখনোই আমার প্রতিবাদের ধরনটা কখনো আমার নর্মসটা ভাঙা উচিত না। একটা হচ্ছে ট্র্যাডিশন, কালচার, আর একটা বলি নর্মস। যেমন তো আপনি রুলস, অনেক ক্ষেত্রে রুলস ভাঙলে মানুষ ওটা মেনে নিতে পারে, বাট কিছু নর্মস আছে যেটা ভাঙলে মানুষ মেনে নিতে পারে না। হয়তো এটা পানিশেবল অফেন্স না, বাট এটা মানুষের সেন্টিমেন্টে লাগে। যাই হোক, আমি এখন আপনার নেক্সট ইস্যুতে আসি যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি এটাকে দুইটা পার্টে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার আছে আমাদের কতগুলো, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার। আমাদের ইন্টারনাল এই যে বর্তমান পরিস্থিতি, 5ই আগস্টের পরে যে আমাদের সরকার গঠন হলো, এই সরকারের মধ্যে দুই ধরনের স্টেক হোল্ডার এখানে ইনভলভ হচ্ছে, মানে এটা দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। তারা কারা? যেমন ধরেন আমার ইন্টারনাল স্টেক হোল্ডারের মধ্যে এখানে সেনাবাহিনী আছে, আপনার স্টুডেন্ট মুভমেন্ট আছে, এখানে আওয়ামী লীগ আছে, আমার মিডিয়া পাবলিক যারা জার্নালিস্ট তারা আছে, পুলিশ আছে, জুডিশিয়ারি আছে, আমাদের যারা আছে তাদের সেক্রেটারিয়েট আমলারা আছেন, আমার এখানে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, দেন আপনার সাধারণ জনগণ। আর আরেকটা হচ্ছে আমার এক্সটার্নাল, সেখানে আমার ইউনাইটেড নেশনসের হস্তক্ষেপ, আমেরিকার এখানে কিছু ইন্টারফারেন্স, ভারতের কিছু ইন্টারফারেন্স, চায়নার ইন্টারফারেন্স। এই এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে আপনি শুধু কেন আপনার তীরটা আর্মির দিকে ছুড়ে মারছেন? ওয়াই অনলি আর্মি? এখানে অনেকগুলো স্টেক হোল্ডার, আপনার এক্সটার্নাল, ইন্টারনাল। কারণটা কি? কারণ হচ্ছে কি, আমাদের আর্মির প্রতি এক্সপেকটেশন। আপনি দেখবেন যে বাড়ির যেই সন্তানটা আপনাকে ইনকাম করে খাওয়াচ্ছে আপনি তারই বকা দিচ্ছেন বেশি, যে বেকার তারা কিন্তু আপনি বকা দিচ্ছেন না, যে বেশি পরিশ্রম করে তারই আপনি দোষ ধরছেন। সেনাবাহিনী যাই হোক, কম হোক, বেশি হোক, এই যে আজকে আন্দোলন 14তে কি হয়নি? হয়েছে। আপনার 16তে হয়নি, 18তে হয়নি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ছিল 14 দিকে সেনাপ্রধান, তিনি কি তখন আকবরের কোনো দায়িত্ব নিয়েছিলেন? তার সুযোগ ছিল না। হি কুড বি হিরো, বাট হিরো না হয়ে তিনি ভিলেন হয়েছেন। আজকে জেনারেল বেলাল, তিনি সুযোগ পাননি, তিনি কিছু করেননি, এখন তিনি হিরো হতেন, হিরো না হয়ে ভিলেন হয়েছেন। জেনারেল আজিজ, দেন জেনারেল শফিউদ্দিন কি করেছেন? জেনারেল শফিউদ্দিন তো নিজেকে নিয়ে নিজে চিন্তা করেছেন, তিনি তো কখনো অন্য আর কিছু নিয়ে চিন্তা ভাবনা করেনি। বাট এই জেনারেল ওয়াকারুজ্জামান একমাত্র সেনাপ্রধান, যিনি এই যে আপনি মনে করেন এই যে আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন, এই আন্দোলনটা কি খুব বেশি একদম সুপার ডুপার হিট ছিল? নো, এই আন্দোলনের পিছনে অনেকগুলো বিষয় ছিল। আন্দোলনটাকে সাফল্যের মুখটা দেখিয়েছে সেনাবাহিনী। আরও একটা বিষয় ছিল, এই আন্দোলনের সাথে এই প্রথমবারের মতো প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা সম্পৃক্ত হয়েছিল। প্রাইভেট ইউনিভার্সিটিতে কারা পড়ে? এলিট ফ্যামিলির অধিকাংশ সন্তানরা। এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যখন আঘাতগ্রস্ত হলো, আঘাত পেল, সাথে সাথে এলিট কমিউনিটি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ইনভলভ হলো। এটা আপনাকে মানতেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে কখনোই কোনো আন্দোলনে এলিট ক্লাস আপনার কখনো মার্জড হয়নি।
তার আগে আমাদের মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ইনভলভ ছিল। গ্রামগঞ্জের অজপাড়াগার যারা এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করছে তারা এলিট ক্লাস থেকে কিছু লোকজন ছিল যারা রাজনীতিতে শেষ সরাসরি করতে সম্পৃক্ত। হবে আপনাকে, আবার আসবো। সো এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা শুধু আর্মির দিকে তীরটা না ছুড়ে আমাদের সব জায়গায় সংশোধন প্রয়োজন। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ আমি অবশ্যই এটা স্বীকার করব, সেনাপ্রধানের কিছু জায়গায় অ্যাগ্রেসিভ হওয়াটা প্রয়োজন আছে অবশ্যই, বাট তার ইন্টেনশনটাকে আমি কিন্তু কখনো দায়ী করবো না। কারণ উনি পরিষ্কার করে বলেছেন আমার কোনো লক্ষ্য নেই, আমি কোনো কিছু চাই না, এবং আসলে উনি কিছু চান না। আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে চিনি, উনি একদম সিরাতুল মুস্তাকিমের উপর চলা মানুষ। উনি কখনোই কোনো বড় উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন এরকম কিছু তার মধ্যে নেই। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি মনে করি যে উনি আজকেও বক্তব্যে কিন্তু একটা কথা বলেছেন যে আমি সবার পরামর্শ নিই, আপনারা সবার পরামর্শ নেন। এখন কথার প্রশ্ন আসতেছে আমাদের সেনাপ্রধান কার পরামর্শ নিচ্ছেন? জি, ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনি কি বলবেন যে সেনাপ্রধানের বক্তব্য, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা, আপনারাও সেটি বলেছেন, আপনাদের বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মানুষের নানা রকম খুন, ধর্ষণ, রাজনীতি, নানা রকম দেশব্যাপী একটা বেড়ে গেছে, এবং যেহেতু এখানটা হোমোজেনাস কান্ট্রি, সবাই সম্পর্কিত এগুলোর ভিতরে, এবং তার ইঙ্গিত দিয়েছেন যে যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে তিনি বলেছেন সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি বিশ্লেষণ করেন। কথাটা হলো যেটা তো উনি যেটা বলছে কথাটা তো পরিষ্কারলি বলছে। আর উনি যেটা বললেন যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তো সেনাবাহিনীর একটা রোল ছিল পরিষ্কার, এবং পরিষ্কার মানে কি যে একটা ডিটারমিন্ড। যদি সেনাবাহিনী সেই সময় সেই রোলটা প্লে না করতো তাহলে পতিত স্বৈরাচার আরও হয়তো কয়েক হাজার মাইরা তারা ক্ষমতায় থাকতো। যেটা আমরা দেখছি শাপলা চত্বরে এত মানুষ মারার পরও কোনো কিছুই হয়নি, ঠিকই সে রয়ে গেছে। এইখানেও সেটা হইতো। তো যখন সেনাবাহিনীর সদস্যরা রুখে দাঁড়াইছে, অনেক জায়গায় পুলিশের বিপক্ষে দাঁড়াইছে, নো এটা করা যাবে না, এবং এটা তো স্বাভাবিক। এর আগেও যেমনি হয়েছে 111-এর সময়, সেই সময় বলছে নো স্যার উই নো মোর উইথ ইউ, এইখানেও তাই বলছে। সে এর আগেও যখন হয়েছে এরশাদের সময় তখনও তাই চেঞ্জ মেকার হিসেবে কাজ করছে। হ্যাঁ, চেঞ্জ মেকার হিসেবে কাজ করে, এটা অস্বীকার করা যাবে না। কারণ এই বাংলাদেশের সেনাবাহিনী তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠার সেনাবাহিনী। মুক্তিযোদ্ধা অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠার সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীর উপরে যখন আক্রমণ আসে, এটা তো একটা, এই যে আজকে মনে করেন বিডিআরের যে ঘটনাটা, এটা তো অন্য যেভাবেই বলুক না কেন, আমি তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে যেটা দেখি সেটা হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কখনোই চায় নাই যে আমার সেনাবাহিনী একটা শক্তিশালী সেনাবাহিনী হিসেবে গড়ে উঠুক, এবং তার পক্ষে যারা রাজনীতি করে এই আওয়ামী লীগ, আমরা দেখছি স্বাধীনতার পরে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনীটাকে সে দুর্বল করার জন্য বা ধ্বংস করার জন্য সে প্যারালাল রক্ষী বাহিনীর সৃষ্টি করছিল। যে সেনাবাহিনীকে গড়ে তোলার উদ্দেশ্য নেওয়া উচিত ছিল, উদ্যোগ নেওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় সেই সময় সেনাবাহিনী সদস্যরাই বরঞ্চ মানে অবহেলিত ছিল। সেই সময় রক্ষী বাহিনী গঠন করে সেই সেনাবাহিনীকে বরঞ্চ কার্টেল করার বা শক্তিটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় এই বিডিআরের ঘটনা। এটা কোনোভাবেই ছোটোখাটো কোনো ঘটনা না, এটাকে এইভাবে উড়িয়ে দেওয়ার কোনো বিষয় না। এতগুলো সেনার অফিসারকে এইভাবে মেরে ফেললো উইদাউট কোনো প্ল্যান ছাড়া, আর তারপর সেই সময় স্বৈরাচারের জেনারেল ওয়াকার বলেছেন যে এগুলো নিয়ে, অর্থাৎ তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে এগুলো নিয়ে, অর্থাৎ তিনি বলেছেন যে একটা কমিশন গঠন করা হয়েছে, চেয়ারম্যান আছে, তিনি এই বিষয়গুলো দেখবেন, যেগুলো জাজমেন্টগুলো, যেগুলো বিচারগুলো হয়েছে, যে বিচার নষ্ট না করা হয়। অবশ্যই সেটা তো ঠিকই আছে, আমি ওই কথাটাই বলি যে ওইখানে, অর্থাৎ আমার সেনাবাহিনীকে আঘাত করা মানেটা কি, যেটা আমরা বলি এখনো, যেটা আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল আমার সেনাবাহিনী। জনগণ তো আছেই, পাশাপাশি সেনাবাহিনী, এবং সেটাকে আমরা ঐক্যের প্রতীক মনে করি, এবং তারা সেই রোলটা প্লে করতেছে 2, 4, 5, 10 জন ছাড়া, সেগুলো তো থাকেই। সালাম ভাই, এই প্রসঙ্গে বলেন যে বিষয়গুলো নিয়ে কিন্তু জনমনে আলোচনা হচ্ছে বিভিন্ন সময়। আপনি বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গঠিত হয়েছে এবং তাদের ভূমিকা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু বেশ কিছুদিন যে বিষয়কে লক্ষ্য করা গেছে, অনেকে আলোচনা করেছেন যে সম্প্রতি অর্থাৎ সামরিক স্থাপনা আঘাত করা হয়েছে, যেটা কক্সবাজারে বিমানবন্দরে আক্রমণ করা হয়েছে, এবং একজন লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে তর্ক বিতর্ক জড়ানো হয়েছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। এই যে টার্মটা ইউজ করা হয়, আমার গতকালকে ইন্ডিয়ান একটা টিভি চ্যানেল ইন্টারভিউ ছিল, ওখানে আমি সেই উত্তরটা দিয়েছি। যে একটা টার্ম ইউজ করা হয় অ্যাটাক করা হয়েছে, দিস ইজ রং টার্ম। কারণ হচ্ছে একটা রেগুলার ফোর্স, আপনার একটা এয়ারফোর্স বেজ, এটা হচ্ছে একটা আপনার সশস্ত্র বাহিনীর একটা বেজ। সশস্ত্র বাহিনী কোনো বেজে যদি আপনি অ্যাটাক শব্দটা ইউজ করেন, দ্যাট মাস্ট বি ফ্রম অ্যানাদার ফোর্স।
এটা একটা মিসক্রিয়েন্ট, গ্রুপ অফ মিসক্রিয়েন্টস, তাদের সাথে হতে পারে ঘটনা- এই incident। দেশের মানুষই তো সেটা করেছে, হ্যাঁ, যেটা incident, করতে পারে না, এটা- যেটা এটা- অনেকে বলবার চেষ্টা করেছেন যে সামরিক বাহিনীর বেইজে আক্রমণ, স্থাপনা, বেইজে যে আক্রমণ না, আপনারা- আমি এটা আচ্ছা, আমি একটু শেষ করি। আরেকটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে যেটি ঘটলো চট্টগ্রামে, যেটা নেভি কনভেনশন সেন্টারে যে ঘটনা ঘটলো, অন্যদিকে আরো অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, সামরিক বাহিনীর সঙ্গে ভৎসনা, বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে, যেটি জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে এটি নিয়ে করা চাপে, যেটা বলেন এই প্রসঙ্গে বলেছে অনেকে প্রশ্ন তোলার, এই জন্য সেনাপ্রধান বলেছেন যে অর্থাৎ সেনাবাহিনীকে বিশুদ্ধার করা হচ্ছে, যার ইঙ্গিত দিয়েছেন হয়তো এইভাবে, আপনি যদি বলেন। না, এর জন্য তো বললাম যে এটা সুপরিকল্পিতভাবে লাস্ট ফ্যাসিবাদ সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। আপনি ইভেন দেন একটা সেনাবাহিনীর প্রধানকেও যেভাবে আমরা দেখছি আল জাজিরার মতো একটা যেভাবে তাকে তার চরিত্র হনন নিয়ে সব কিছু নিয়ে তারপর তাকে যে ওইটাও তো একটা সরকারের ব্যাকিং ছাড়া কোনোভাবে সেটা সম্ভব হয় না। অর্থাৎ ইন্টেনশনালি শেখ হাসিনা নিজে তো ধ্বংস হয়েছেই এবং সে সবগুলোকে ধ্বংস করছে, সব জায়গায়, সব রাজনীতিতে বলেন। সুনীল বাবু একটা পুরানো একটা রাজনীতিবিদ, তাকে কি কালো বিড়াল বানায় ছেড়ে দিছে। রাশেদ খান মেনন একটা পুরনো রাজনীতিবিদ, তারা আয়না ক্যাসিনো বাণিজ্যতে ঢুকাই দিছে। অর্থাৎ কারো চরিত্র সে ঠিক রাখে নাই। একটা পুলিশ প্রধান সে পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে, কারণ পুলিশকে দিয়ে এসে বলাইছে এই আওয়ামী লীগ ক্ষমতা আনে নাই, আমি আনছি, এখানে শেষ করে দিছে। একটা বিচারককে দিয়ে সে কি বলাইছে যে আমি মানে ওই কি শপথবদ্ধ রাজনীতিবিদ। হাউ কাম একটা বিচারক কীভাবে সেই কথাটা বলে? আমরা দেখছি একটা প্রধান বিচারপতিকে সে কীভাবে লাইথায় দেশ থেকে বের করে দিছে। অর্থাৎ এমন কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়ী, একটা ব্যবসায়ীকে সে তার মনে তার সন্তানের মতো, অর্থাৎ সে বলছে উনি যতদিন আছে উনি কবরে গেলেও আমি আছি। এটা তো কোনো, অর্থাৎ এমন কোনো প্রতিষ্ঠান সে বাকি রাখে নাই যেটা ধ্বংস। এবার দেখেন আপনার একটা পত্রিকার সম্পাদক, তার সাথে সাথে সেও পালাইছে। একটা প্রেস ক্লাবের সভাপতি সেও পালাইছে। একটা মসজিদের ইমাম সেও পালাইছে। অর্থাৎ সে সমাজের কোনো একটা অংশ বাদ দেয় না। এবং এটাকে বলবো, এইটা শুধু তার না, এটা হলো যে সে রাজনীতিটাকে ধ্বংস করে দিছে, সে আওয়ামী লীগকে ধ্বংস করে দিছে। সে কি বাকি রাখছে? এটা হলো আধিপত্যবাদী শক্তির পক্ষের একজন ক্রীড়নক হিসাবে সেই দায়িত্বগুলো পালন করছে। একটা দেশকে যদি ব্যর্থ করতে হয় তাহলে স্বাভাবিক হবে। এবং এটা আমি বলবো যে শেষ আশ্রয়স্থলটা হলো এখন আমার সেনাবাহিনী। আল্লাহর রাস্তায় এইটাকে যাতে আর ধ্বংস না করে, এটাকে যাতে আর ধ্বংস না করে সেই ব্যাপারে এটাকে আমাদের এগুলোর থেকে দূরেই রাখা উচিত। যত দূরে রাখবো আমরা তত সেটা, কারণ শেখ হাসিনা থেকে পুলিশ বানাইতে চাইছে, শেখ হাসিনা থেকে আর্মিকে পুলিশ বানাইতে চাইছে, কিন্তু পুলিশের ক্যারেক্টার আর আর্মির ক্যারেক্টার তো এক না। এর জন্যই বলবো যে এখন যেটা এই বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আজকে তারাও সময় বেশি নিয়ে আজকে সেই পরাজিত ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করে দিচ্ছে, ষড়যন্ত্র বাধার মতো সুযোগ করে দিচ্ছে। এই কারণে তাদেরকে বলবো যে এখন অন্য সবকিছু এই সরকারকে তো আনাই হয়েছে এই কারণে যে 15টা বছরে দেশ মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোটটার জন্যই তো একটা নিরপেক্ষ সরকার আনা হয়েছে। যে আমার যদি শেখ হাসিনা আমাদের কথাটা শুনতো, যদি সে নির্বাচনের মাধ্যমে সরকারের পথ পরিবর্তনের পথটা খোলা রাখতো, তাহলে কি সে স্বৈরাচার হইতো? সে তো স্বৈরাচার হইতো না। কাজেই তাকে এই কারণে তো তাকে সরাই আজকে আনা হয়েছে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যে সে একটা যতটুকু সংস্কার করা দরকার করে একটা নির্বাচিত সেনাপ্রধান দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মাহবুব কামাল, আপনার কাছে আপনি বলুন যে সেনাপ্রধান একটি কথা বলেছেন যে আমার এটাই আকাঙ্ক্ষা, অর্থাৎ তিনি চাইছেন যে দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাসী ফিরে যেতে চান, এটি তার আকাঙ্ক্ষা। কিন্তু অনেকেই বলবার চেষ্টা করেছেন যে দেশের যে অবস্থা, একটা জায়গায় বলেছেন যে দেশে একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে, যেখানে অপরাধীরা সুযোগ গ্রহণ করছে। কিন্তু ইতিহাসের বিভিন্ন সময় দেখা যায় যে আপনি অনেক সামরিক যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এসছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কেন জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এখানে? প্রথমে আমি একটু বলি, আপনারা যেটা বললেন না, আর্মিকে কিন্তু নানাভাবে ডিফেম করার চেষ্টা করা হয়েছে, নানাভাবে। দেয়ার আর লট অফ এক্সাম্পলস। যেমন এমনও স্লোগান দেওয়া হয়েছে ভুয়া ভুয়া ভুয়া, এরকম আমি শুনছি। এবং আর্মি মানে ইটস ওর প্লেজার যে আওয়ামী একটা মানে একেবারে নিখুঁত প্রফেশনালিজম নিয়ে তারা অ্যাক্ট করছেন। তারা কোনো মানে কি বলে ওটাকে মানে ওভার রিয়াক্ট করেন না, যতটুকু রিয়াক্ট করার কথা ততটুকুই করছেন। এটা খুবই প্রশংসার দাবি করে। দেখেন, মানে আমাদের দেশে না কতগুলি বাজে নোশন চালু আছে। সেটা হচ্ছে, একটা হলো আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে, আর্মির কোনো বুদ্ধি নাই, আর্মি হচ্ছে মানে তাদের কোনো কাইন্ডনেস বলতে কিছু না, ব্রুটাল, এই ধরনের কতগুলি বাজে নোশন চালু আছে। কিন্তু দেখেন,
এটা কারা করে জানেন? তার ভাই যদি কর্নেল হইতো সে বলতো না, হ্যাঁ, তার ভাই যদি ব্রিগেডিয়ার তো বলতো না। সে যেহেতু সে আর্মি যে বলে দেখবেন সেই আবার আর্মির প্রতি বেশি আশা করে। এটা খুব বাজে। এটা এত জনআকাঙ্ক্ষা কেন দেখেন সৃষ্টি হলো? দেখেন আমি এই বলি, প্রেক্ষাপটে। পৃথিবীতে যারা এই যে বিনেভলেন্ট ডিক্টেটর বলতে একটা কথা আছে, পৃথিবীতে বহু আর্মির লোক আপনার এমন কাজ করেছে যেগুলো সিভিলিয়ানরা করতে পারে নাই। যেমন ধরেন যে ডেমোক্রেসি নিয়ে আসছে। ডেমোক্রেসি নিয়ে আসছে, ডেমোক্রেসির পথ করে। আপনি দেখেন জর্জ ওয়াশিংটন, Commander. রুজবেল কি Five ফাইভ star স্টার জেনারেল, তাই না? তারপরে ধরেন চার্চিল বলেন, মাও জেদুং বলেন, তারপরে ধরেন General Franco. ফ্রাঙ্কো অবশ্য টিরানি, সেটা আমি বলবো না। ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কনের সিভিল ওয়ারের সময় সেই মাও জেদুং। দেখেন তারা এই জিনিসগুলো, মানে আর্মি হলেই ব্রুটাল, আর্মি হলেই তারা না, মানে এটা প্রচলিত আছে যে জনআকাঙ্ক্ষার অর্থাৎ রাষ্ট্র মানুষকে রক্ষার জন্য তারা কিন্তু এসছে, হ্যাঁ গণতন্ত্র প্রতিষ্ঠা সবসময় তো করেছে। আমরা দেখছি। তারা তো হ্যাঁ, সবচেয়ে এবং বড় এই যে নেতা। আপনি বলেন যে সংস্কার, এই দেশের সবচেয়ে বড় সংস্কার করছে এরশাদ। আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন, উপজেলা, ইন দ্য হিস্ট্রি অফ মানে সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় রিফর্ম, এবং এটা টেকসই। হ্যাঁ, কেউ ভাঙতে পারতেছে না। আমরা প্রথমে বলছি উপজেলা, পরে দেখা গেল সবাই এটাকে করছে, সে তো এরশাদ করছে। নেপোলিয়ান, হি ইজ সাপোজ টু বি দ্য মোস্ট মানে কি এফিসিয়েন্ট রিফর্মিস্ট ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। নেপোলিয়ান, চার্চিল তো ফ্রান্সে, কতবার হ্যাঁ। নির্বাচিত হলেন। যাই হোক, এগুলি তো মানে কতগুলি বাজে নোশন চালু আছে আমাদের মধ্যে, এগুলি দরকার নাই। আমরা কিন্তু ধরেন যে আর্মি চিফের যে বক্তব্য, সেগুলোর মধ্যে থেকে আমরা একটু ছিটকে গেছি। কিন্তু আমার জি, সাইলেন্ট বলুন। ফিচারগুলো একটু বলা দরকার। যেমন ধরেন, মানে দেখা যাচ্ছে যে আর্মি চিফ আসলে খুবই বিরক্ত, ইজ ভেরি রিলাক্টেন্ট অফ দিস প্রেজেন্ট সিচুয়েশন। এবার খুবই স্বাভাবিক মানে রিলাক্টেন্ট হওয়ার। এবং উনি যে বলছেন যে পুলিশ কাজ করছে না, সবাই প্যানিকড, সবাই আতঙ্ক, ঠিক সবাই আতঙ্ক, পুলিশ অনেকে জেলে, অনেকে মেরে ফেলা হয়েছে ইত্যাদি। তারপরে ধরেন যে এইসব এনএসআই বলেন, ডিজিডিএফআই, এই যে তদন্তর নামে তাদেরকে প্যানিকি করে রাখা হয়েছে, যে কারণে মানে অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করতেছে না, একটা ডিসফাংশনাল গভর্নমেন্ট হয়ে গেছে উনি বলতেছেন। তারপরে দেখেন উনি এত বিরক্ত যে মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি তো চিফ অ্যাডভাইজার আর্মি চিফের উপরে, উনি কিন্তু মাননীয় উপদেষ্টাও বলেন নাই, প্রধান উপদেষ্টা, উনি সরাসরি নাম বলছেন। মানে উনি এত বিরক্ত হয়ে গেছেন আর কি, একটু হওয়ার কথা। কারণ এত ইনঅ্যাক্টিভ একটা গভর্নমেন্ট, যিনি শুধুমাত্র এনআরকি দেখে এনজয় করছেন, হ্যাঁ, তার পক্ষে সহানুভূতি থাকার কোনো কথা না, হ্যাঁ, এর কোনো কথা না। আচ্ছা, তারপরে উনি দেখেন কতগুলি মানে সেন্স অফ প্রপোর্শন আছে তার আর্মি চিফের। উনি বলতেছেন যে আর্মিকে প্রপোর্শনেটলি করতে হবে, অ্যাক্ট করতে হবে। হ্যাঁ, এই যে কারোর প্রতি একটু হার্ড লাইন, কারোর প্রতি সফট লাইন না, প্রপোর্শনেটলি যার যতটুকু যেভাবে যেখানে অ্যাক্ট করা যায় এটা উনি বলতেছেন। আচ্ছা, তারপরে সবচেয়ে যেটা উনি মানে যেটা খুবই সিগনিফিকেন্ট, আমরা কেউই বলতেছি না, সেটা হচ্ছে উনি বলছেন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন। এটা কিন্তু উনি একটা কিন্তু মেসেজ দিয়ে দিলেন যে এটা ইনক্লুসিভ করতে হবে, হ্যাঁ, এটা কাউকে বাদ দিয়ে নয়। এখন উনি কাকে মানে ইনক্লুড করতে বলছেন সেটা উনি বলেন নাই। তো ইনক্লুসিভ মানে হচ্ছে সবাইকে নিতে হবে। এইখানে ধরেন যে ইসলামপন্থী দল বুঝছে তারা থাকতে পারবে, তারপরে ধরেন পতিত স্বৈরাচার, তাদের যারা ইনোসেন্ট যারা আছে, যারা দোষী, তারা তো আর মানে বিচারাধীন, তারা তো আর ইলেকশন করতে পারবে না, বা তারা অনেকে এলাকায় যেতেও পারবেন না। কিন্তু যারা নির্দোষ তারা যেন ইলেকশন করতে পারে, এরকম একটা মেসেজ আমি বুঝতে পারতেছি আর কি। হ্যাঁ, তো এগুলো খুবই পজিটিভ কথা ওনার। এবং ওনার বিরক্তির শেষ উচ্চারণটা হচ্ছে এনাফ ইজ এনাফ। এটা কখন বলে মানুষ এনাফ ইজ এনাফ? কখন বলে? যখন মানে হি রিচেস দি হায়েস্ট লেভেল অফ রিল্যাক্টেন্স, হ্যাঁ, তখন এটা বলে এনাফ ইজ এনাফ। তো এইটা আমি মনে করি যে চিফ কিংবা আর্মি চিফের বক্তব্যের মধ্যে এটি কি দেশের সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বলতে চেয়েছেন? তো আর কি, জি, তো আর কি, দেশ ছাড়া আর কি, এখানে কোনো বাইরের কি কোনো ফ্যাক্টর আছে নাকি? তো যাই হোক, বাইরের ফ্যাক্টর একটা ওনার কথার মধ্যে দিয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক করছি, এই সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই কথাটার মধ্যে আমি একটা মানে বাইরের শক্তির পাচ্ছি আর কি। যাই হোক, উনি যেহেতু বলেন নাই, আমি মানে আকবারে বলার আমার দরকার নাই। কথাটা হচ্ছে যে একটা সামগ্রিক যে অ্যানার্কিক সোসাইটিতে আমরা বাস করতেছি, হ্যাঁ, এইটা তার বক্তৃতার মধ্যে দিয়ে ফুটে উঠছে। হ্যাঁ, এটা যে একটা কমপ্লিট ললেসনেসের মধ্যে চলতেছে এটা, হ্যাঁ, এবং উনি বলতেছেন কাটাকাটি, মানে উনি ওনার দায়িত্ব জায়গা থেকে রেসপন্সিবিলিটি বোঝার চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং এটা শুনেন, এইটা তার সাংবিধানিক অধিকার আছে কিনা এই প্রশ্নে আমি যাব না। হ্যাঁ, কখনো কখনো মানে জাতির ঐতিহাসিক প্রয়োজনে শুনেন, সংবিধান কি? সংবিধান তো মানুষের জন্যই, তাই না? এবং কথা আছে যে হোয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। এখানে পলিটিক্স ফেল করছে, সুতরাং এইখানে মানে আর্মি চিফ যেটা বলবে, যেহেতু পলিটিক্সটা ফেল করছে, মানে চরম অ্যানার্কি হয়ে গেছে এটা, হ্যাঁ, তখন আর্মি চিফের একটা মানে রেসপন্সিবিলিটি এসে গেছে, হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি এসে গেছে এখানে অ্যাক্ট করা।
ঐতিহাসিক। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। এরপরে হচ্ছে আবারও হচ্ছে রেজাউল করিম মেজর অবসরপ্রাপ্ত। আপনি বলেন যে তিনি একটা অর্থাৎ অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, যেহেতু আমরা জনাব ওয়াকরুজ্জামান জেনারেল বক্তব্যের আলোচনা করছি। তিনি বলেছেন পুলিশ বাহিনীকে এতদিন কার্যকর করতে না পারার পেছনে একটা উল্লেখ করেছেন সেনাপ্রধান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। অর্থাৎ এই অর্গানাইজেশনগুলো উনি বলতে চেয়েছেন যে এগুলো কিন্তু রাষ্ট্রের জন্য দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করেছে, ভালো মন্দ মিলে সকলেই থাকে, কিন্তু ব্যক্তি অপরাধ করতে পারে, কিন্তু এই অর্গানাইজেশনগুলোর ভূমিকাগুলো আছে, সেগুলোকে আন্ডারমাইন না করবার জন্য কিন্তু বারবার এমফিসিস দিচ্ছেন যে বিরোধিতা করবেন না, আন্ডারমাইন করবেন না। এটা ওনার, আমি মনে করি তার কনসার্নটার সাথে আমি একমত, এবং তার কনসার্ন হওয়াটা খুবই যৌক্তিক। আপনি খেয়াল করে দেখবেন যে যে কোনো একটা প্রতিষ্ঠান যখন অনেকগুলো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট বা হত্যাযজ্ঞ এগুলো ঘটে, তখন ট্রমাটাইজড হয়ে যায়। যেটা পিলখানা ঘটনার পরে বিজিবির যে অবস্থাটা হয়েছিল, ঠিক তেমনি এই পুলিশের উপর, হ্যাঁ পুলিশ অন্যায় করছে, যেটা সালাম ভাই খুব সুন্দর একটা কথা বলছেন যে শেখ হাসিনা এই পুলিশকে আপনার আর্মি বানাতে চেয়েছিলেন এবং ফ্যাসিস্ট আর্মি বানাতে চেয়েছিলেন। আর্মি বলে ভুল হবে, ফ্যাসিস্ট আর্মি বা রক্ষী বাহিনী বানাতে চেয়েছিলেন এই পুলিশ ফোর্সকে। সো সেই পুলিশ ফোর্স সেই ফ্যাসিস্ট হওয়ার কারণে তাদের প্রতি আবার জনগণের যে রেসপন্স, সেই রেসপন্সটা জনগণের দিক থেকে সেই প্রতিবাদ হওয়াটা যৌক্তিক, কিন্তু একই সাথে তাদের জন্য এটা অনেক বড় একটা ধাক্কা ছিল, যেটা আপনার যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটছে, আরও কিছু জায়গায় পুলিশদেরকে পোড়ায় মেরে ফেলা হয়েছে, ঝুলে রাখা কিন্তু হয়েছে। সেনাপ্রধানের বক্তব্যে যে ইঙ্গিতটা আছেন যারা অপরাধ করছে, অবশ্যই উনি কিন্তু বলেছেন যে বিচার করতেই হবে। ওই কথাটা আসছি। তো এই ঘটনাগুলোর কারণে পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করছে। এখন পুলিশ বাহিনী থেকে যদি একটা, যেটা ভুল হয়েছে আমাদের একদম শুরুর দিকে, যদি পুলিশের কিছু, যেটা আমাদের কি করা হলো, ফার্স্টে একজনকে আইজিপি ডিএমপি কমিশনার বানানো হলো, পরে আবার চেঞ্জ করে আরেকজনকে করা হলো, এই জিনিসগুলোর কারণে কিন্তু বিভাজনটা তৈরি হয়ে গেছে। যেটা পরে করতে সেটা শুরুতেই করতে পারতো, অথবা যেটা করেছে সেটাকে ইনট্যাক্ট রাখতে পারতো। এই যে হঠাৎ করে পরিবর্তন, এতে কি হয় যে আপনি একটা মানুষকে এক জায়গা থেকে যখন সরিয়ে দিবেন, তখন তার পক্ষে কিছু মানুষ অসন্তোষ হবে, আবার একটা গ্রুপকে যখন নিয়ে আসবেন সে তখন তাকে বিরোধী বানিয়ে ফেলবে। সো পুলিশ বাহিনীটাকে বিভাজিত করা হয়েছে, এবং তারপরে যে অ্যাক্সিডেন্টগুলো সব কিছু মিলে, এবং জনগণ পুলিশকে এখন অ্যাকসেপ্ট করছে না। তো এই সব বিষয় বিবেচনায় কিন্তু পুলিশ সত্যি একটু ট্রমাটাইজড। সো এটা চিন্তা করতে হবে। আর সেনাপ্রধান যেটা বলছেন যে যারা অন্যায় করেছেন, হিজ রাইট, এখানে সে কিন্তু বলে নাই যে অন্যায়কারীকে মাফ করা হবে, তবে আপনার যারা অন্যায় করেছে, এখন আমরা কি করছি, সবাইকে ব্লেম করছি, দোষাদোষী, চাপাচাপি, সবাই সবার দিকে কাদা ছড়াছড়ি। এখন এত কাদা ছড়াছড়ি হচ্ছে যে প্রকৃত অপরাধী কিন্তু এখানে রেহাই পেয়ে যাচ্ছে। আমরা যদি একটু আমরা যদি পার্সোনিফাই না করতাম, আমাদের ব্যক্তিগত ক্রোধের দ্বারা যদি আমরা বায়াস না হতাম, তাহলে কিন্তু আমরা আসলে প্রকৃত অপরাধীদেরকে এতদিনে আমরা বের করে ফেলতে পারতাম, এবং সেটা আমরা পারি নাই। এবং আমাদের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে জেনারেল ওয়াকার, আমি তিনটা মানুষকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখবো, জেনারেল ওয়াকার, জেনারেল জিয়া এবং জেনারেল নুরুদ্দিন। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ইতিহাসে এই তিনজন জেনারেল দ্বারা ডেমোক্রেসি, গণতন্ত্র ফেরত আসছে। কীরকম? জিয়াউর রহমান সে গণতন্ত্র ফেরত নিয়ে আসছে যখন শেখ মুজিবের যখন হত্যা হয় ৭৫-এর পরে, এবং এটা জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র এস্টাবলিশ হয়েছে। ঠিক একইভাবে যেটা মাফ করার বললেন যে পৃথিবীতে অনেক জেনারেল আছে যারা কোচ করেছেন, চার্চিল থেকে শুরু করে জর্জ ওয়াশিংটন, সবচেয়ে রুজভেল্ট, 5-স্টার জেনারেল। এক্স্যাক্টলি। তো এখানে জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্রটা ফিরিয়ে এনেছেন সেটা ভারতবর্ষে কেউ পারেনি। সো একইভাবে আপনার অতটা না হলেও এই নুরুদ্দিন, সে হয়তো জিয়াউর রহমানের লেভেলে কম্পেয়ার হবে না, বাট তারপরেও তার মাধ্যমে গণতন্ত্র আসছে 91-তে, যখন 90 নির্বাচনটা হয়। ঠিক একইভাবে আমাদের জেনারেল ওয়াকার, সে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে, আপনি দেখেন, চিন্তা করে দেখেন, একজন জেনারেল তিনি তার স্টেটমেন্টে বলছেন রাজনৈতিক গভর্নমেন্টের কথা, যেই কথাটা আসার কথা আমাদের অন্য জায়গা থেকে, সেনাপ্রধানের কাছ থেকে আসার কথা না। এটা চিফ জাস্টিসেরই কথা বলার কথা, হয়তো বা কোনো আমলারই কথা বলার কথা, ক্যাবিনেট সচিবের বলার কথা, অন্য কারো, কিন্তু সেই কথাটা বলেছে সেনাপ্রধান, যার বরং একটা চান্স ছিল। চেষ্টা করেছেন যে উনি শুধু নির্বাচনের কথাই বলেন না, সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলার যে অবনতির ফলে একটা ভোগান্তি হচ্ছে মানুষের, সেটাকে তিনি ফিল করেছেন, ইঙ্গিত করেছেন। হ্যাঁ, সেটাকে ফিল করছেন তিনি। অনেকে বলেছেন যে ঐতিহাসিক দায়িত্ব পালন কথা বলেছেন। এক্স্যাক্টলি। এখন আবার ওই যে ইয়া ভাই যেটা বলে যে ওনার সাংবিধানিকভাবে বা ওনার এটা আসলে এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, অ্যাকচুয়ালি আমরা এখতিয়ারের কথা যদি বলতে যাই, 5ই আগস্টে উনি যে ভূমিকা রেখেছিলেন সেটা কি এখতিয়ারের মধ্যে পড়ে? তো সেটাকে যদি আমি এখানে এখতিয়ারভুক্ত করতে পারি, সেটাকে যদি আমি লিগালাইজড করতে পারি, তাহলে এটাকে কেন পারবো না? আমি সেটাই বলার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি আবার আব্দুল সালাম, আপনি বলুন যে বিশেষ করে সেনাপ্রধান কিন্তু একটা জায়গায় বলেছেন যে আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় সরকার সেদিকেই ধাপিত হচ্ছে। আপনি কি মনে করেন যে নির্বাচনটা কি ডিসেম্বরে হয়ে যাচ্ছে? আপনারা কি সেই মেসেজ পেয়েছেন? আমি তো বললাম যে এইরকম এই ধোঁয়াশাই সৃষ্টি হতো না, আর ওই পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার চেষ্টায় প্রথম দিনই যখন জেনারেল সাহেব বলছিলেন, ওয়াকার সাহেব বলছিলেন যে এত দিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তখন কিন্তু আবার এই উপদেষ্টা বা কেউ বলছে, উনি বলার কি? অর্থাৎ এইগুলো তো কাজে বিষয়টা হলো যে আজকের এই সরকার তার মূল দায়িত্বটা থেকে সে সরে গেছে, সে সরে এখন জাতীয় আন্তর্জাতিক ব্যাপারে জড়ায় পড়ছে। এই কারণেই আসলে জটিল থেকে জটিল হচ্ছে পরিস্থিতিটা। আর ওনার যেহেতু স্বাভাবিকভাবে আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিছে
তার মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথাও আসছে। এটা তো অবভিয়াসলি বোঝা যায় যে আজকে সেই পরাজিত ফ্যাসিবাদ কোথায় আছে, ও আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে, এবং সেই কারণে তার সাথে আমাদের দেশের সম্পর্ক বৈরিতার দিকে যাচ্ছে, এটা কোনোভাবে ভালো দিকে যাচ্ছে না। তো এটা নিয়ে যদি এটা যত বেশি সময় ক্ষেপণ করবে এই সরকার, ততই সেটা হবে। পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, সেখান থেকে সে উস্কাচ্ছে, এখান থেকে সে উস্কাচ্ছে মানে কি দেশের, তার মানে আমার দেশের অ্যাবনর্মাল পরিবেশ সৃষ্টি হলে তখন তো আমার স্বাধীনতা সার্বভৌম ক্ষতির সম্মুখীন হবেই। আর আরেকটা যেটা ক্যাটাগরিক্যালি আমি প্রথমে বলছি এবং আমি এখনও বলবো, যে স্বাভাবিকভাবে ভারত কোনোভাবেই চায় না যে আমার সেনাবাহিনীটা স্ট্রং থাকুক, এবং এই কারণে সে ষড়যন্ত্র রক্ষী বাহিনী বানাইছে ওই সময় আওয়ামী লীগের দিয়ে, এইবার বিডিআর হত্যাকাণ্ড করছে, আবার যে নতুন কোনো পরিকল্পনা করবে না এটা আমি বুঝবো কীভাবে। কাজে এই ব্যাপারে আরেকটা, তো এই যখন অবস্থা তখন পথ কি? পথ হলো এইটাই যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এটা যত দ্রুত একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আপনি দিতে পারবেন সারা বিশ্বের কাছে আপনাকে বলতে হবে, জবাবদিহি দিতে হবে কিন্তু একসময়। কারণ এখনই তো কিছুদিন আগে তো ভারতই বলছে যে নির্বাচিত সরকার ছাড়া এর সাথে কি কথা বলবো। অর্থাৎ আপনি যে কোনো কিছু করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার, পিপুলস ম্যান্ডেট গভর্নমেন্ট দরকার, তাই না? যেটা আমরা এই জন্য আমরা যেটা চাচ্ছি যে এই সরকার অন্য সব বাদ দিয়ে, প্রফেসর ইউনূস তো চেয়েছেন যে একটি সংস্কার ভিতর দিয়ে, ওনার তো না, কোথায় চাচ্ছে, আপনারা তো উনি তো বলেছেন- এখন পর্যন্ত সংস্কারের ধারে কাছেও নাই। সংস্কারের কথা যদি বলেন, আমি তো বললাম যে পলিটিক্যাল পার্টিগুলোই তো সংস্কারের কথা বলে রাখছে, আরও সেই হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই। এখন পর্যন্ত সেই 31 দফাটা উল্টাই দেখে নাই প্রফেসর ইউনূস বা তার সরকার, যে সংস্কার করবেন আপনি, যে বিএনপি না শুধু, তারেক রহমান না শুধু, তারেক রহমানের সাথে অল বিরোধী দলগুলো সমন্বিতভাবে 31 দফা দিছে, আগেই দিছে যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল। এখন বোধহয় আপনি সংস্কার করবেন, 31 দফাটাই তো আপনি এখন পর্যন্ত নোটিশে নিলেন না, আপনি দেখলেন না যে রাজনৈতিক দলগুলো কি চায়। আপনি বিভিন্ন বিশেষায়িত লোকগুলোরে দিয়া আমি রাজনীতি করব, আমি রাজনীতির চর্চা করব, দেশ চালাবো, আর আপনি এখন আমার জামা টামা বানাবো, আপনি জামা একটা বানায় আমার গায়ে পরাই জি দিবেন। জি। আচ্ছা স্যার, আরেকটা আমাদের সময় শেষ হয়ে গেছে কি স্যার? আরেকটা প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ ভারতীয় পণ্য একটা বিরোধী আন্দোলন ছিল, কিন্তু দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে 17% আমদানি ভারত থেকে বেড়েছে। এই বিষয়ে আলোচনা করার দরকার আছে যে আমাদের বিকল্প কি আছে? আমি পণ্যের ব্যাপার এগুলো আমরাও বলছি বিএনপির পক্ষ থেকে, ওইগুলো সস্তা কোনো স্লোগানের মধ্যে বিষয় না। আমাদের কথা হলো যেটা আমরা চাইছি সমতার ভিত্তিতে, অর্থাৎ তার সাথে সম্পর্কটা হবে কি, একটা স্বাধীন দেশ, একটা সমানে সমান হবে। ধন্যবাদ। আমার যে মানে আমদানি রপ্তানির মধ্যে যে বৈষম্য, সেটাকে আমাকে কমায় আনতে হবে, এবং সেটার জন্য আমরা যেটা বলছি। আর অন্যান্য বিষয় যেগুলো আছে, যেগুলো আজকে দেখেন বাংলাদেশে কোথাও কোনো গোলযোগ নাই। আজকে হিন্দু ধর্মাবলম্বীর লোকরা বাংলাদেশে বরঞ্চ ভারতের চেয়ে আরামে আছে এখানে, কিন্তু তাদের মিডিয়াগুলো আজকে কি প্রচার করতেছে, এবং সেগুলো বলে আপনি বলতে চাইছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা কি স্বাভাবিক পরিস্থিতি আছে বর্তমানে? আইন শৃঙ্খলার, আর ওটা আইন শৃঙ্খলা আমরা তো এবার তো আমরা যে মনে করি দুর্গাপূজা, না, আইন আমি শৃঙ্খলা মানে আপনি পুলিশ মনে করেন না। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য 5 আগস্টের পরে যখন পুলিশও ছিল না, এই আমরাই কিন্তু আমরা করছি। ধন্যবাদ। এই দুর্গাপূজা ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। বলতেই পারলাম না।